আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাই ডিজিটাল ক্লাসরুমের পক্ষ থেকে। সাথে আছি আমি সাজ্জাদ হোসাইন। কেমন আছেন সবাই আর কেমন চলছে আপনাদের প্রস্তুতি? আজকে হলো যারা 47তম বিসিএস পরীক্ষা দিবেন স্পেসিফিক তাদেরকে টার্গেট করে, পাশাপাশি যারা 48তম বিসিএস প্রস্তুতি নেবেন তাদের জন্যও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা। এবং এই সেশনটা অল্প একটু সময় 20 থেকে 25 মিনিট আগামী আমাদের সাথে যারা যুক্ত থাকবেন তারা ইনশাল্লাহ এই বিষয়টা বিস্তারিত বুঝতে পারবেন যে বিসিএস এর প্রস্তুতির ক্ষেত্রে কেন আপনার সমস্যাগুলো হচ্ছে এবং কোন জায়গাগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, এই বিষয়গুলো অর্থাৎ নিশ্চিত ক্যাডার হতে গেলে কিভাবে পড়বেন এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। যেখানে আমি আপনাদের সাথে যুক্ত আছি সাজ্জাদ হোসাইন। আমি সিনিয়র শিক্ষক বিদ্যাবাড়ি সাধারণ জ্ঞান অংশের এবং নির্বাচন কর্মকর্তা হিসেবে আছি 40তম বিসিএস থেকে, আর বিশেষ শিক্ষা ক্যাডারের সুপারিশপ্রাপ্ত 43তম বিসিএস থেকে। তো চলেন 47 এবং 48তম বিসিএস প্রস্তুতি যারা নিচ্ছেন তাদের জন্য নিশ্চিত ক্যাডার হতে গেলে করণীয় কি বিষয়গুলো রয়েছে এবং কোন জিনিসগুলো দেখব। তার মধ্যে একেবারে প্রথম যে ব্যাপারটা আসে যে আপনার কম্পিটিশন কত মানুষের সাথে হতে যাচ্ছে। কমন যে চাকরির পরীক্ষাগুলো সেইগুলোর কম্পিটিটর এবং বিসিএস পরীক্ষার কম্পিটিটর সম্পূর্ণ আলাদা। কারণ বিসিএস পরীক্ষায় যারা কম্পিটিটর হয় এদের মধ্যে মোট যত ক্যান্ডিডেট সবাই আসলে রিয়েল কম্পিটিটর না। রিয়েল কম্পিটিটরের সংখ্যা এখানে খুবই কম এবং তাদের ম্যাক্সিমাম লোকজনই বাদ পড়ে যায় আপনার প্রিলিমিনারি পরীক্ষায়। তো চলেন এই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি, সম্ভাব্য প্রার্থী আপনাদের 47 বা 48তম বিসিএস এ কত হতে পারে এটা বুঝতে গেলে আমাদেরকে একটু পেছনে ফিরে তাকাতে হবে। পেছনে অর্থাৎ আপনার 40তম বিসিএস, পেছনে অর্থাৎ আপনার 41তম বিসিএস, পেছনে অর্থাৎ আপনার 43তম বিসিএস। এই তিনটা বিসিএস এর সাম্প্রতিক সময়ে যে পরিসংখ্যানটা, এই পরিসংখ্যানটা প্রকাশ করেছে কারা? এই পরিসংখ্যানটা প্রকাশ করেছে পিএসসি বা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তো পাবলিক সার্ভিস কমিশনের এই পরিসংখ্যান বা এই তথ্যানুযায়ী 4,12,532 জন মানুষ 41তম বিসিএস পরীক্ষায় পরীক্ষার্থী ছিল। 4,12,532, যার মধ্যে থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা ছিল মাত্র 1,963 জন। 1,963 জন এবং 4,12,532 জন মানুষ এইখানে ক্যান্ডিডেট ছিলেন। এরপরে 41তম বিসিএস এ 4,04,513 জন ক্যান্ডিডেট ছিল, যাদের মধ্য থেকে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীর সংখ্যা ছিল 2,520 জন। 41তম বিসিএস এ এটা একটা দীর্ঘমেয়াদী বিসিএস ছিল, 40 এবং 41তম বিসিএস। তারপরে যদি 43তম বিসিএস এর কথা বলি আমরা, 43তম বিসিএস এ 4,42,831 জন প্রার্থী এবং পিএসসির যে চূড়ান্ত সুপারিশ সেই সুপারিশপ্রাপ্ত হয়েছে মোট 2,163 জন প্রার্থী। অর্থাৎ দেখেন মোটামুটি সংখ্যাটা 2 থেকে 2,500-এর মধ্যে, যেখানে প্রার্থীর সংখ্যাটা 4 থেকে 4.5 লাখের মধ্যে। 4 থেকে 4.5 লাখ প্রার্থীর মধ্যে 2 থেকে 2,500-এর মধ্যে আপনাকে উঠে আসতে হবে। অর্থাৎ 4 লাখে যদি 4,000 হয়, 4 লাখে যদি 4,000 হয় তাহলেও প্রতি 100 জনে একজন। আর এখন সংখ্যাটা দাঁড়াচ্ছে প্রতি 200 জনে একজন, অর্থাৎ প্রতি 200 জন ক্যান্ডিডেটের মধ্যে একজন ক্যাডার হবে। বাট মজার ব্যাপার হলো সংখ্যাটা আসলে অ্যাকচুয়াল সংখ্যা এটাও না। অ্যাকচুয়াল সংখ্যা হলো প্রতি 400 জন প্রার্থীর মধ্য থেকে একজন ক্যাডার হয়। প্রতি 400 জন প্রার্থীর মধ্য থেকে একজন ক্যাডার হয়। এই কথাটা কেন? 400 থেকে আরো বেশিও আমরা রেশিওটা হিসাব করতে পারি যদি সংখ্যাটা 2,500 না হয়ে ফাঁকা পদের সংখ্যা 2,000 হয়। ফাঁকা পদের সংখ্যা কখনো কখনো এর থেকেও কম হয়। এর কারণটা কি দেখেন, ফাঁকা পদের সংখ্যা এর থেকেও মাঝে মধ্যে কম হয়। এর কারণটা হলো কখনো কখনো বিসিএস জেনারেল ক্যাডারে পদ সংখ্যা কম থাকে। পদ সংখ্যা কম বলতে কত কম? বিসিএস জেনারেল ক্যাডারে পদ সংখ্যা থাকে 500-এর আশেপাশে। অর্থাৎ বিসিএস পুলিশ, বিসিএস কাস্টমস, বিসিএস ট্যাক্স, বিসিএস অডিট, বিসিএস ফরেন অ্যাফেয়ার্স, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন, এরকম যে কোনো একটা বিসিএস এ যদি আপনি কোয়ালিফাইড হতে চান, তো বিসিএস ক্যাডার হিসেবে কোয়ালিফাইড হতে গেলে যেটাকে আমরা জেনারেল ক্যাডার বলি, জেনারেল পোস্ট থাকে 500, জেনারেল পোস্ট থাকে 500 বা 600। ইতিহাসে সবচেয়ে বেশি এই লাস্ট কয়েকটা বিসিএস এর মধ্যে সবচেয়ে বেশি জেনারেল ক্যাডার ছিল 41তম বিসিএস এ, যেখানে পদ সংখ্যা 600-এর আশপাশে ছিল। বাট এভারেজ, অন অ্যান এভারেজ 400 থেকে 500-র বেশি থাকে না এই পদ সংখ্যা। দ্বিতীয়ত আপনার জেনারেল ক্যাডারের পাশাপাশি টেকনিক্যাল ক্যাডারের পদ সংখ্যা থাকে আর বাদ বাকি সব, অর্থাৎ 2,000-এর বাকি 1,500 টেকনিক্যাল ক্যাডার, 2,000-এর বাকি 1,500 টেকনিক্যাল ক্যাডার। এখন আমরা যেটা বলেছিলাম 4 লাখ থেকে যদি 4,000 মানুষকে নিয়োগ দেওয়া হতো তাহলে রেশিওটা হতো 100 জন, মানে তার রেশিও হতো 100 জনে একজন।
যেহেতু 4 লাখে 4000 না, 4 লাখে 2000, তাহলে সংখ্যাটা আরো কমে আসছে, সংখ্যাটা বা রেশিওটা আসছে প্রতি 200 জনে একজন। এখন রেশিওটা এখান থেকে আরো কমে যদি আমরা রেশিওটা নিয়ে আসি প্রতি 800 জনে একজন, এটা কেন বলেন তো? বিসিএস ক্যাডার হয় প্রতি 800 জনে একজন, এইটা কেন? এই কথাটা যদি আমি একটু বলি তাহলে আরো ক্লিয়ার করে বুঝে ফেলবেন যে আপনার 800 জনে একজন ক্যাডার হতে পারে এই কারণে যে সংখ্যাটা 2000 সব আপনাদের জন্য না, 2000-এর মধ্যে আবার 500 জেনারেল পোস্ট, এটা সবার জন্য কমন, কিন্তু বাকি যে 1500 পোস্ট যেটা টেকনিক্যাল পোস্ট, এই পোস্টগুলো সবার জন্য কমন না। টেকনিক্যাল পোস্টগুলো শুধুমাত্র যারা টেকনিক্যাল সাবজেক্ট যার যেটা আছে ওই সাবজেক্টের যে কয়টা ফাঁকা পদ ওইটাই তার জন্য। যেমন ধরেন আমি পড়াশোনা করেছি রাষ্ট্রবিজ্ঞানে, আমি যদি বিসিএস পরীক্ষা দেই, আমি বিসিএস জেনারেল ক্যাডারের যে 500 পদ এই পদগুলো, এবং রাষ্ট্রবিজ্ঞানে যদি এই বছর ফাঁকা পদ থাকে 20টা, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের এই 20টা পদ এবং বিসিএস জেনারেল ক্যাডারের যে পদ, এই দুইটা পদের আমি দাবিদার। অর্থাৎ আমি মোট 520টা পদের এগেইনস্টে পরীক্ষা দিচ্ছি, আমি মোট 520টা পদের এগেইনস্টে পরীক্ষা দিচ্ছি। অর্থাৎ আমি 4 লাখ প্রার্থীর মধ্য থেকে বা এই 4.5 লাখ প্রার্থীর মধ্য থেকে 520 জনের একজন হইতে পারলে তাহলেই কেবলমাত্র আমি বিসিএস ক্যাডার হতে পারবো। এর বাইরে বিসিএস ক্যাডার হওয়াটা এটা একটা স্বপ্নই থেকে যাবে বা স্বপ্ন হিসেবেই থাকবে যদি আপনি এর মধ্যে না আসতে পারেন। এখন আসেন এই ক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী যারা, এই প্রার্থীরা কতটুকু রাস্তা অতিক্রম করতে হয় বা কোনগুলো ধাপ অতিক্রম করতে হয়, যেগুলো আপনারা সবাই জানেন। এখানে 3টা ধাপ প্রার্থীদেরকে অতিক্রম করতে হয়। 3টা ধাপের মধ্যে আছে প্রিলিমিনারি পরীক্ষা এবং লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা। এইখানে মোট নাম্বার হলো প্রিলিমিনারির 200, লিখিতর 900 এবং সাবজেক্টিভ 200 আর ভাইবার 200। এই মোট 1500 নাম্বারের মধ্যে এখানে মোট নাম্বার আছে 1500। এর মধ্যে মেধা তালিকা তৈরির সময় বিবেচনা করা হয় শুধুমাত্র এই 1300 নাম্বার। মেধা তালিকার ক্ষেত্রে এই 1300 নাম্বার বিবেচনা করা হয়। আর কেউ যদি শুধু জেনারেল ক্যাডারের জন্য পরীক্ষা দেয় তাহলে তার এই 200 নাম্বারের পরীক্ষাও দেয়া লাগে না, তাহলে মোট 1100 নাম্বারের পরীক্ষার নম্বর বিবেচনা করা হয় তার ক্ষেত্রে। আর এইদিকে আমাদের প্রিলিমিনারি পরীক্ষাটা শুধুমাত্র একটা বাছাই পরীক্ষা, এই নাম্বারটা না যোগ হয় না বিয়োগ হয়, শুধুমাত্র এই পরীক্ষার মাধ্যমে তারা 10, 12 বা 15,000 প্রার্থীকে বাছাই করে যাদেরকে তারা এই মূল যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে। এই পরীক্ষাটা হলো একটা যাচাইয়ের পরীক্ষা, আর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হলো একটা বাছাইয়ের পরীক্ষা, যেখান থেকে ওনারা বাছাই করে যে কারা কারা আসলে বিসিএস পরীক্ষা দিতে পারবে বা কারা বিসিএস পরীক্ষা দেওয়ার যোগ্য। এর পরে হলো আসল পরীক্ষা, যেখানে যাচাই করা হয় এই 900 এবং এই 200 নাম্বার, সাথে যারা টেকনিক্যাল ক্যাডার বা যার যেটা প্রফেশনাল সাবজেক্টিভ ক্যাডার আছে এই ক্যাডারের জন্য অ্যাপ্লাই করতে চায় তাদের 200 পোস্ট। এই মোট 9 আর 4 1300 পোস্টের মানে 1300 নাম্বারের পরীক্ষার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে যদি আপনি বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। তো আমাদের মধ্যে অনেকেই দেখা যাচ্ছে যে বাছাই পরীক্ষা বা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা, এই পরীক্ষাটাই বারবার এই পরীক্ষাটাই খারাপ করছে এবং এই পরীক্ষায় ফেল করে সে পিছিয়ে যাচ্ছে। তো এই বিষয়ে দেখেন একটা কথা, প্রিলিমিনারি পরীক্ষাটা কেন এত ভয়াবহ পরীক্ষা বা কেন গুরুত্বপূর্ণ পরীক্ষা। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম একটা কারণ হলো এই পরীক্ষায় 1 নম্বর কথা, কোনো সম্ভাব্য পাস মার্ক নেই বা কোনো নিশ্চিত পাস মার্ক নেই বা নির্ধারিত কোনো পাস মার্ক নেই। এইখানে পাস মার্ক কখনো হতে পারে আপনার 110, কখনো হতে পারে 120, কখনো 125, কখনো 125-এর উপরে। বাট সংখ্যাটা একটা সময় ছিল যখন বলা যেত যে মোটামুটি 115 থেকে 120 এটা সেফ জোন। বাট বিগত বিসিএস গুলোর আলোকে দেখা গেছে 44তম বিসিএস এ 120-এও কারো প্রিলি পাস হয়নি। আবার এই 45তম বিসিএস এ 46তম বিসিএস এ এখানেও দেখা গেছে সেই একই জিনিস, যে অনেকেরই চাকরি হয়নি এই নাম্বারে। চাকরি বলতে প্রিলিমিনারি পাস হয়নি অনেকেরই। আর এই প্রিলিমিনারি পাস করলেও এটা দিয়ে কোনো মেধা তালিকা হয় না, এটা মেধা তালিকা হয় না। এখানে শুধু যারা পাস করে, ধরেন ওনারা ঠিক করে যে 1 থেকে 10,000 নম্বর সিরিয়ালে যারা আছে এই মানুষগুলোকে আমরা লিখিত পরীক্ষা দিতে দিব, অর্থাৎ এই 10,000 মানুষ লিখিত পরীক্ষা দিবে। কিন্তু লিখিত পরীক্ষায় তাদের কোনো সিরিয়াল থাকে না,
যে অর্থাৎ এইখানে যে 1 নাম্বার ছিল লিখিত পরীক্ষায় সে এগিয়ে থাকবে, অথবা এখানে যে 10 নাম্বার ছিল লিখিত পরীক্ষায় সে পিছিয়ে থাকবে, এরকম কোনো নিয়ম নেই। কেউ পিছিয়েও থাকে না, কেউ এগিয়েও থাকে না। এখানে মূল যে বিষয়টা সেটা হলো শুধুমাত্র বাছাই করে এই 10,000 মানুষকে ওনারা নেয় প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে। এখানে কোনো মেধা তালিকা হয় না এবং এইখানেই প্রায় সব প্রার্থী বাদ পড়ে। যার কারণে আপনারা দেখবেন যে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা 3 বার 4 বার 5 বার দিয়েছে, একবারও পাশ করতে পারেনি এরকম প্রার্থীর সংখ্যাই সবচেয়ে বেশি। বাট বিসিএস লিখিত পরীক্ষায় যারা পৌঁছাতে পারছে, অর্থাৎ যারা একবার এই ধাপটা অতিক্রম করে ওই ধাপে গেছে, তারা অবশ্যই ভাইবা অ্যাটেন্ড করে আসছে, এই সংখ্যাটাই বেশি। মাত্র 2-3% মানুষ আছে বা 5% মানুষ আছে যারা বিসিএস লিখিত পরীক্ষায় খারাপ করে। ম্যাক্সিমাম প্রার্থীরাই গত 40তম বিসিএস থেকে এই পর্যন্ত সময়ে ম্যাক্সিমাম প্রার্থীরাই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাশ করেছে যারা, তারা বিসিএস ভাইবা দিয়ে আসতে পেরেছে। এই জন্য সবচেয়ে কঠিন ধাপ হলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এখানে সুনির্দিষ্ট কোনো পাস মার্ক নেই, এখানে কোনো মেধা তালিকা হয় না এবং সব প্রার্থী এইখানে বাদ পড়ে যায়। সব প্রার্থী এইখান থেকে বাদ পড়লে এইখান থেকে টিকে যাওয়াটাই সবচেয়ে চ্যালেঞ্জিং ইস্যু। আর এইখান থেকে টিকে যেতে পারলে তারপরে আছে বিসিএস ভাইবা পরীক্ষা, মানে লিখিত পরীক্ষা। যেই লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনি একটা গ্যারান্টি পাবেন, লিখিত পরীক্ষার ক্ষেত্রে আপনি একটা গ্যারান্টি পাবেন যে যদি আপনি প্রিলিমিনারি পাস করতে পারেন, লিখিত পরীক্ষার ক্ষেত্রে পাস মার্ক থাকে মাত্র 45%, অর্থাৎ প্রতি 100 নম্বরের মধ্যে আপনি 45 পেলেই পাস। মোট 900 নম্বরের মধ্যে 450 পেলেই আপনি পাস এবং 1100 নম্বরের মধ্যে আপনি 450 পরে আরো 90, অর্থাৎ 540 পেলেই দুই পাশেই আপনি পাস। এই নাম্বারটা আপনি 1 সাবজেক্টে পান অথবা 5 সাবজেক্টে পান, এটা কিছু আসে যায় না। 6 সাবজেক্টের মধ্যে যদি আপনি 3টা সাবজেক্ট দিয়ে 450 পেয়ে যান তাহলেও আপনি পাস, আর 6 সাবজেক্টের 6 সাবজেক্ট মিলে যদি 450 পান তাহলেও পাস। কোনো স্পেসিফিক সাবজেক্টে এখানে পাস করার কোনো শর্ত নেই। হ্যাঁ, তবে কোনো পরীক্ষায় যদি আপনি 30-এর কম নাম্বার পান, তাহলে এই পরীক্ষার নাম্বারটা যোগ হবে না, ওই পরীক্ষার নাম্বারটা বাতিল হয়ে যাবে, ওই পরীক্ষায় আপনাকে 0 কাউন্ট করা হবে। এছাড়া আর সকল পরীক্ষায় যেভাবেই আপনি পাস করেন না কেন, মোট 450%, মানে মোট 450 নাম্বার বা 45% নাম্বার পেলে আপনি পাস বিসিএস লিখিত পরীক্ষা। যার কারণে বিসিএস লিখিত পরীক্ষায় কেউ ফেল করে না এবং লিখিত পরীক্ষা থেকেই মেধা তালিকাটা শুরু। লিখিত পরীক্ষা প্লাস ভাইবা পরীক্ষা, এই দুইটা পরীক্ষা মিলে একটা মেধা তালিকা হয়, সাথে ভাইবা, এটা মিলে একটা মেধা তালিকা হয় এবং এই মেধা তালিকায় যারা এগিয়ে থাকে তারাই মূলত ক্যাডার হয়। এবং ক্যাডার হতে গেলে আপনাকে যেটা করতে হবে, এই মেধা তালিকায় সবার উপরে থাকতে হবে। আর এখানে আর একটা বিশেষ বিষয় হলো প্রায় সব প্রার্থী পাস করে, অর্থাৎ ধরেন যদি 10,000 প্রার্থী লিখিত পরীক্ষা দেয়, এর মধ্যে অন্তত 8 থেকে 9,000 প্রার্থী পাস করে যাবে। ম্যাক্সিমাম মানুষই এখানে ফেল করে না। ফেল করে কোথায়? ফেল করে হলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। এখানে অধিকাংশ প্রার্থী বাদ পড়ে যায়। অধিকাংশ বলতে কত? 4,10,000, অর্থাৎ 4,10,000 মানে আপনার রেশিওটা খুবই কম এবং ম্যাক্সিমাম প্রার্থী অর্থাৎ 3,90,000 প্রার্থী বা 4.5 লাখে যদি 10,000 হয় তাহলে 4,40,000 প্রার্থী, প্রায় সব প্রার্থী ওইখানে বাদ পড়ে যায়। আর এইখানে যারা পরীক্ষা দেয় তাদের মধ্যে প্রায় সব প্রার্থী অর্থাৎ 10,000-এ 8-9,000 প্রার্থী টিকে যায়। রেশিওটা প্রায় 90%-এর কাছাকাছি। দ্যাটস ওয়াই আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং বা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা যে কোনোভাবে উত্তীর্ণ হওয়া, এবং প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে আপনার জন্য একটা ভালো কিছু করার সবচেয়ে বেশি সুযোগ থাকবে। এখন আসেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় খারাপ করার কারণগুলো কি কি, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় কেন মানুষ খারাপ করে, এই বিষয়টা যদি আমরা বলি, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো সিলেবাস। বিসিএস লিখিত পরীক্ষার যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হলো সিলেবাস। তো বহু প্রার্থী এমন আছে যারা বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাসটা, এই সিলেবাসটা সম্পর্কে কোনো আইডিয়া রাখে না, কিন্তু অলরেডি 3 বার বিসিএস দিয়ে ফেলছে, 4 বার বিসিএস দিয়ে ফেলছে। বাট বিসিএস এর যে সিলেবাসটা, এই সিলেবাসের মধ্যে কি কি অংশ আছে এটা সম্পর্কে তাদের কোনো আইডিয়া থাকে না। এই কারণে সে অন্যদের থেকে পিছিয়ে থাকে এবং প্রস্তুতির ক্ষেত্রেও তার কোনো গুরুত্ব থাকে না। দ্বিতীয়ত যে জিনিসটা আছে সেটা হলো বিগত প্রশ্ন না পড়া। বিগত প্রশ্ন যদি না পড়ে কেউ প্রস্তুতি শুরু করে,
ওকে, বিগত প্রশ্ন যদি না পড়ে কেউ বিসিএস এর প্রস্তুতি শুরু করে তাহলে সে কোনোদিনই ভালো করতে পারবে না, কোনোভাবেই ভালো করতে পারবে না। কারণ বিগত প্রশ্ন থেকে অন্তত 20 থেকে 30% প্রশ্ন কমন থাকে। এখন এই 20 থেকে 30% যে প্রশ্ন, এই প্রশ্নটা কি সরাসরি বিগত প্রশ্ন যা আসছে তাই দেয়? না, এই প্রশ্নটা ওই প্রশ্ন থেকেও হতে পারে অথবা ওই প্রশ্নের ব্যাখ্যা থেকেও হতে পারে। যেমন নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক, ওইখানে যে 4টা নাটকের নাম দেয়া আছে এই 4টাই কি রবীন্দ্রনাথের নাটক? না, এছাড়াও আরো অনেক আছে। যখন আপনি এই প্রশ্নটার ব্যাখ্যা পড়ছেন তখন আপনি রবীন্দ্রনাথের সব নাটকগুলোর নাম পড়ে ফেললেন। এখন প্রশ্ন ওই নাটকের নামটাই আসুক বা ওই 4টা অপশনের নাম আসুক অথবা অন্য যে অপশন আসুক, আপনার কাছে এই প্রশ্নটা কমন প্রশ্ন এবং এটা একটা বিগত প্রশ্ন। ঠিক তেমনি আপনাকে যদি বলা হয় যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে 9 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন, আপনি এটার জন্য 4টা অপশন পেয়েছিলেন। যখন এই প্রশ্নটা ব্যাখ্যা সহ পড়বেন তখন আপনি শুধু 9 নম্বর সেক্টর পড়বেন না, তখন আপনি 1 থেকে 10 নম্বর সেক্টর সবগুলো সেক্টর এবং 11 নম্বর সেক্টর সহ, 10 তো একটা এই সেক্টর, 11টা সেক্টর সম্পর্কে আপনি বিস্তারিত পড়লেন ব্যাখ্যা সহ। তাহলে কি হলো, ওই 11টা সেক্টরের মধ্যে যে কোনো একটা সেক্টর আবারও কমন আসলে এইটাকে বলবো আমরা পেইড কোশ্চেন। যখন আপনি এই বিগত প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়বেন তখন অন্তত এইখান থেকেই 20 থেকে 30% ন্যূনতম, সর্বোচ্চ এখান থেকে এ যাবৎকালে 60% প্রশ্ন শুধু এই অংশ থেকে কমন আসছে প্রিলিমিনারি পরীক্ষায়। তো অনেক প্রার্থীর হয় কি যে এই প্রশ্নগুলো, বিগত প্রশ্নগুলো ব্যাখ্যা সহ ভালোভাবে না পড়লে সে এই অংশটা পিছিয়ে থাকে। এখন ব্যাখ্যা সহ পড়বেন কি? ব্যাখ্যা সহ পড়বেন দশম থেকে 46তম বিসিএস এর সকল প্রশ্ন। এটা ব্যাখ্যা সহ দশম থেকে 46তম বিসিএস এর সকল প্রশ্ন, এটা ব্যাখ্যা সহ আগে ভালোভাবে অবশ্যই পড়ে ফেলতে হবে। দ্বিতীয়টা হলো আপনার যে সিলেবাসটা আছে বিসিএস এর, এই সিলেবাসটা খুব ভালো করে জানতে হবে যে এই সিলেবাসে কোন টপিকগুলো আছে এবং কোন টপিকগুলো নেই। পাশাপাশি এই সিলেবাসের কোন অংশে কত নাম্বার রয়েছে এইটা জানা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ যদি একটা অংশে নাম্বার থাকে 1, ওই 1 নম্বরের জন্য যদি অধ্যায়টা অনেক বড় হয় ওই অধ্যায়টা পড়া উচিত নাকি স্কিপ করে যাওয়া উচিত, এটা বুঝতে হলে আপনার নাম্বার ডিস্ট্রিবিউশনটা জানা খুবই জরুরি। পাশাপাশি একটা সমস্যা যেটা আমাদের সবচেয়ে বড় সমস্যা, এই সমস্যাটাই হলো আসল, যেটার কারণে মানুষ বারবার প্রিলিমিনারি পরীক্ষায় বারবার পরীক্ষা দিতে থাকে আর বারবার ফেল করতে থাকে। এটার প্রধান কারণটা একটাই, সেটা হলো কমন প্রশ্নে ভুল করা। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আপনি যদি মোটামুটি 100 মানুষের সাথে কথা বলেন যারা ফেল করেছে, এরকম 100 মানুষের মধ্যে 90 জনই বলবে যে আমি পারা প্রশ্ন পারি নাই দেখে আমার বিসিএস হয় নাই। ম্যাক্সিমাম মানুষই যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তারপর ফেল করেছে, ওনাদের প্রধান সমস্যাটা থাকে যে কমন প্রশ্নে ভুল করে। যেই প্রশ্নগুলো ওনার কমন পড়েছে এরকম প্রশ্ন উনি ভুল করে আসছে, এই কারণে চাকরি হয় না। এইখানে এরকম কেউ আছেন যারা 2-3 বার বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন কিন্তু পাশ করতে পারেননি, তাহলে আপনাদের ক্ষেত্রে কি সমস্যা সেটা আমি বলে দিচ্ছি। আর এইটা থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে যেটা করার দরকার সেটা হলো আপনাকে প্রশ্নগুলো ভালো করে রিভিশন দিতে হবে। এটা না হলে পারা প্রশ্ন ভুল যাবেই যাবে। যত ভালোই পারেন, যেভাবেই পড়েন, আপনার এই পড়াটা মাথার মধ্যে থাকবে না, পড়াটা মাথা থেকে বেরিয়ে যাবে। আর এই ক্ষেত্রে আপনার করণীয় যেটা, সেটা হলো 1 নম্বরে প্রশ্নগুলো প্রথমে সিলেবাসকে ভাঙা। প্রথম কাজ হলো আপনার সিলেবাস ভাঙা। কোথা থেকে? সিলেবাস বুঝে নিজে ভাঙবেন যে কোথা থেকে কতটুকু পড়বো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিলেবাস এত বড় একটা সিলেবাস তো আপনি পারবেন না একবারে শেষ করতে। সিলেবাসকে ভেঙে অল্প অল্প করে নিতে হবে। নাম্বার টু, এই সিলেবাসকে ভাঙার পরে সেই সিলেবাস অনুযায়ী আপনি একটা রুটিন বানাবেন যে প্রতিদিন কোন অংশ পড়বেন, সেই অংশগুলো প্রতিদিন কতটুকু করে সময় দিবেন, একটা রুটিন তৈরি করতে হবে। পাশাপাশি 3 নম্বরে আর যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে সেই অংশটা হলো আপনার এই রুটিন অনুযায়ী আপনার পড়াটা প্রতিদিন এগিয়ে নিতে প্রতিদিন আপনাকে পরীক্ষা দিতে হবে, প্রতিদিন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা। সেটা হইতে পারে বিষয়ভিত্তিক পরীক্ষা, হইতে পারে আপনার পূর্ণাঙ্গ পরীক্ষা। প্রতিদিন একটা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলেই আপনি
এই অংশগুলো আপনার যে দুর্বলতা সেটা কাটিয়ে উঠতে পারবেন। প্রথমত সিলেবাসকে ভাঙা মানে দুইটা অংশ আপনাকে ভালোভাবে জানতে হবে। একটা হলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস, 2 নম্বর হলো বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস। প্রিলিমিনারি পরীক্ষার এমন অনেক অংশ আছে যা লিখিত পরীক্ষায় কাজে লাগে, অর্থাৎ লিখিত পরীক্ষায় আসে এমন যে প্রশ্নগুলো প্রিলিমিনারিতে আসে, এই প্রশ্নগুলো বুঝে বুঝে গুরুত্ব দিয়ে পড়লে আপনি প্রিলিমিনারির প্রস্তুতির সময়ই লিখিত পরীক্ষার অনেক প্রস্তুতি অর্থাৎ 50 থেকে 60% প্রস্তুতি আপনার হয়ে যাবে। দ্বিতীয়ত এই প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির সময় আপনাকে সিলেবাস ভাঙার সময় বুঝতে হবে প্রতিদিন কি কি পড়বেন। ধরেন কিছু অংশ আছে যেটা মুখস্থ করার, কিছু অংশ আছে যেটা প্রতিদিন পড়ার, আবার কিছু অংশ যা আছে যা শুধু একবার করে পড়লে ভালোভাবে আর ভুলবেন না। এরকম যে তিনটা অংশ আছে তার মধ্যে তিনটা অংশের মধ্যে যেটা মুখস্থ অংশ আছে, এটা মুখস্থ অংশগুলো আপনি মুখস্থ একদিনে সব করে ফেলতে পারবেন না, আবার বছরব্যাপী পড়তে থাকলে একটা একটা করে একদিনে শেষ হবে না। প্রতিদিন 5টা 10টা করে মুখস্থ অংশ যেটা আছে, যেমন সমার্থক শব্দ, যেমন সিনোনিম অ্যান্টোনিম, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেমন আপনার গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপর ইডিয়ম ফ্রেজ, এই জিনিসগুলো প্রতিদিন অল্প অল্প করে মুখস্থ করতে হয়। দ্বিতীয়ত আপনি প্রতিদিনের যে পড়াগুলো অর্থাৎ প্রতিদিন গণিত, প্রতিদিন ইংরেজি গ্রামার এবং প্রতিদিন গণিত পড়া, এটা আপনি কোনোভাবেই মিস করবেন না। প্রতিদিন গ্রামার 1 ঘন্টা বা 2 ঘন্টা পড়লেন, প্রতিদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা অঙ্ক করলেন, অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকবেন। পাশাপাশি আপনি যেটা করবেন সেটা হলো আপনার যেটা একবার বা 2বার পড়লেই হয় এই অংশগুলো রিডিং আকারে পড়ে যাবেন, ওই অংশগুলো বারবার পড়তে যাবেন না। তাহলে আপনাদের জন্য কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে। আর প্রতিদিন পরীক্ষা দেওয়ার যেই ব্যাপারটা, এটা হলো সবচেয়ে ভাইটাল। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যেটা হয় 200 নাম্বারের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় নাম্বার পাওয়া লাগে মাত্র 120 থেকে 125। 200 নাম্বারের পরীক্ষায় পাস মার্ক হলো 120 থেকে 125। এই নাম্বারটা তুলতে গিয়ে অনেকে হিমশিম খেয়ে যায়, যার অন্যতম কারণ হলো সে যা পেরেছে তার থেকে বেশি ভুল যায়, নেগেটিভ মার্কিং হয়, এবং এই নেগেটিভ মার্কিং এর কারণে সেই যে প্রশ্নগুলোর উত্তর করেছিল ওইখান থেকে নাম্বার কাটা যায়। বিসিএসই বাংলাদেশের সর্বোচ্চ নেগেটিভ মার্কিং এর পরীক্ষা, যেখানে প্রতিটা ভুলের জন্য 0.5 মার্ক কাটা যায়। অর্থাৎ প্রতি 2টা প্রশ্নের উত্তর ভুল দিলে এই 2টা ভুলের জন্য কাটা যায় তার কত নাম্বার? 2টা ভুলের জন্য 1 নাম্বার কাটা যায়। অর্থাৎ ওই 2টা প্রশ্ন তো ভুল গেছেই, যেটা সঠিক ছিল ওরকম আরো 1 নাম্বার কাটা যায়। ফলে হয় কি, আপনি 120টা প্রশ্নের সঠিক উত্তর করলেও আপনি ধরেন আপনি উত্তর করে আসছেন 150টা প্রশ্নের। এখন এই 150টা প্রশ্নের মধ্যে আপনার সঠিক হয়েছে প্রশ্ন 150টা প্রশ্নের আপনি উত্তর করছেন, যার মধ্যে সঠিক হয়েছে 120টা, এবং আপনার যার মধ্যে ভুল গেছে 30টা প্রশ্নের উত্তর। তাহলে আপনার কয়টা ভুল গেল? 30টা ভুল গেল। এখন 30টা ভুলের জন্য 0.5 করে কাটা গেলে আপনার মাইনাস যাবে কত? এই 30টা ভুলের জন্য আপনার যে মোট নাম্বার সেইখান থেকে মাইনাস যাবে 15। অর্থাৎ মার্ক কাউন্টিং এ আপনি 120 থেকে যদি 15 মাইনাস যায়, তাহলে আপনার বাকি থাকবে 105 মার্ক। দেখেন, আপনি পাস করার মতো পরীক্ষা দিয়ে আসছিলেন, কিন্তু ফাইনালি আপনি 105 পেলেন। এর কারণ কি? এর কারণ হলো আপনার নেগেটিভ মার্কিং যদি আপনি এই ফাঁদে পড়ে যান, তাহলে কোনোদিনই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাস করা হবে না। তাতে আপনি যত ভালো পড়েন, যত মন্দ পড়েন, যত খারাপ পড়েন, যাই করেন, কোনোভাবেই আপনি ভালো করতে পারবেন না যদি আপনি নেগেটিভ মার্কিং এর ফাঁদে পড়ে যান। আর এই নেগেটিভ মার্কিং এর ফাঁদ থেকে বের হয়ে আসতে হলে প্রতিদিন পরীক্ষা দেওয়ার কোনো বিকল্প নেই। একটা কাজ হলো প্রতিদিন পরীক্ষা দিতে হবে, প্লাস রিভিশন দিতে হবে বারবার, আর একটা রুটিন তৈরি করে সেই অনুযায়ী পড়াগুলো এগিয়ে নিতে হবে সিলেবাস ভেঙে। অর্থাৎ আজকে আপনার কোথায় থাকার কথা, 3 দিন পরে কোথায় থাকার কথা, 1 সপ্তাহ পরে কোনো কিছু, মানে 1 সপ্তাহ পরে কোথায় থাকার কথা, 1 মাস পরে কোথায় থাকার কথা, এইভাবে যদি এগিয়ে যান। ধরেন আমি আপনাকে রুটিন এবং সিলেবাস ভাঙা এই 2টা বিষয়ে যদি আপনার সাথে একটু কথা বলি। 1 নম্বরে দেখেন,
এক নম্বরে দেখেন সিলেবাস ভাঙা এবং রুটিন সম্পর্কে আমি একটু কথা বলি। সিলেবাসের কথা আমি বললাম আপনাকে, প্রথমে আছে বাংলার ধ্বনি, বাংলায় প্রথমে আছে ধ্বনি, তারপরে আছে বর্ণ, তারপরে আছে ধরেন কোনটা আছে আমার মনে নাই, বাট আপনি নিলেন আপনার মতো করে সমাস, তারপরে নিলেন কারক। আমি একেবারে রুটিনটা হাতে কলমে বুঝাই দিচ্ছি, এইটা সবচেয়ে আজকের ক্লাসের সবচেয়ে ভাইটাল অংশ। এইটা ভালোভাবে বুঝলে আপনি অনেক কিছু বুঝে ফেলবেন। দ্বিতীয়ত আপনি এটা বাংলার গেল, দ্বিতীয়ত আসেন ইংরেজির ক্ষেত্রে আপনি পার্টস অফ স্পিচ পড়বেন। প্রথম দিন আপনি ধরেন নাউন পড়লেন, পরের দিন প্রোনাউন পড়লেন, পরের দিন আপনি রুটিন করছেন, পরের দিন আপনি অ্যাডজেক্টিভ এবং ভার্ব এই দুইটা অংশ পড়লেন, পরের দিন আপনি অন্য আরেকটা অংশ পড়লেন অ্যাডভার্ব বা প্রিপোজিশন পড়লেন, পিআরইপি প্রিপোজিশন, এটা পড়লেন। এই দিন না, প্রতি 3 দিনে ধরেন এই অংশগুলো পড়বেন আপনি। গণিতের ক্ষেত্রে প্রথম দিন আপনি ভগ্নাং কি বলে এটাকে বাস্তব সংখ্যা পড়লেন, সংখ্যার অঙ্কগুলো করলেন, পরের দিন শতকরার অঙ্ক করলেন, পরের দিন শতকরার পরে আপনি মুনাফার অঙ্ক পড়লেন, পরের দিন আপনি লাভ ক্ষতির অঙ্ক পড়লেন। এইভাবে আপনি রুটিন বানাইছেন, এইগুলো আপনি পড়বেন। পুরো সিলেবাসটাকে এইভাবে ভাঙবেন ছোট ছোট ভাগে। ভাঙার পরে এর বাইরে আছে কি সাধারণ জ্ঞান, এর বাইরে আছে বাংলাদেশ, এইভাবে সবটা ভাঙলেন। ভাঙার পরে আপনি টার্গেট নিয়েছেন যে আপনি এখানে তারিখ বসালেন যে আমি 1 তারিখ থেকে 3 তারিখের মধ্যে এই কয়টা অংশ শেষ করব এই সাবজেক্ট থেকে। এরপর 4 তারিখ থেকে 6 তারিখের মধ্যে এই কয়টা অংশ টানা পড়ে শেষ করব। এরপরে 8 তারিখের মধ্যে বা 7 তারিখ থেকে 9 তারিখের মধ্যে এই অংশ কয়টা পড়ে শেষ করব। এরপরে আপনি 10 তারিখ থেকে 12 তারিখের মধ্যে এই অংশ কয়টা পড়ে শেষ করবেন। তো এইভাবে যখন আপনার টার্গেট থাকবে, তখন আপনি যদি 7 তারিখ এসে দেখেন যে 7 তারিখেও আপনি কেবলমাত্র ধ্বনি পড়তেছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি পিছিয়ে যাচ্ছেন। বাট যদি আপনার রুটিনই না থাকে, তাহলে আপনি বুঝবেন কেমনে যে আপনি পিছিয়ে গেছেন, আপনি লেট করছেন। এইটা আপনি বুঝতে পারবেন ঠিক তখনই যখন আপনার রুটিন আছে। আর যখন আপনার রুটিন নেই, তখন আপনি জানবেনই না যে আপনি পিছিয়ে পড়ছেন। এবং আপনি যেহেতু জানেন না আপনি পিছিয়ে পড়ছেন, সেহেতু আপনার কোনো আগ্রহ বা আপনার কোনো প্রয়োজনীয়তাও অনুভূত হবে না। দ্যাটস ওয়াই আপনাকে একটা সিলেবাস ভেঙে ছোট ছোট অংশে নিয়ে আসতে হবে। দ্বিতীয়ত আপনার প্রতিদিনের একটা রুটিন তৈরি করতে হবে। প্রতিদিনের রুটিন এইটা মাথায় রেখে বানাবেন যে প্রতিদিন কমপক্ষে 10 ঘন্টা আর সর্বোচ্চ 14 ঘন্টা, যেটা আপনি বানাতে পারেন। আগামী 6 মাস আপনাদের হাতে আছে, এখনো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার ন্যূনতম 6 থেকে 8 মাস। এই 6 থেকে 8 মাস প্রতিদিন 10 ঘন্টা, প্রতিদিন 10 ঘন্টা থেকে 14 ঘন্টা যদি আপনি পড়তে চান, তাহলে আপনার কি করণীয় দেখেন। তাহলে আপনাকে অবশ্যই একটা রুটিন বানাইতে হবে। রুটিন বানালে কি হবে, প্রতিদিন ধরেন আপনার এই সময়টা টেবিলে থাকার কথা। কোন সময়টা? সকাল 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, আবার 9টা থেকে 10টা পর্যন্ত একটু গ্যাপ নিলেন, বিরতি নিলেন, খাওয়া দাওয়া করলেন, তারপরে আবার 10টা থেকে 1টা পর্যন্ত, তারপরে আবার 1টা থেকে 3টা পর্যন্ত খাওয়া দাওয়া, নামাজ, ঘুম, এরপরে আবার 3টা থেকে আপনি বিকেল 6টা পর্যন্ত পড়লেন, 6টা থেকে আবার 7টা পর্যন্ত আপনি একটা বিরতি নিলেন, 7টার পর থেকে আপনি আবার রাত 10টা পর্যন্ত পড়লেন, 10টার পরে আপনি আবার খাওয়া দাওয়ার জন্য 1 ঘন্টা বিরতি নিলেন, নিয়ে এরপরে আপনি 11টা থেকে 12টা পর্যন্ত আবার 1 ঘন্টা পড়তে পারেন। পরে আবার আপনি শুয়ে গেলেন সাথে সাথে, তাহলে পরের দিন আবার সকাল 6টা থেকে আপনি শুরু করতে পারলেন। এখন আপনি যদি কোনোদিন এরকম হয় যে আজকে এই টাইমটায়, অর্থাৎ সকাল 6টা থেকে 9টার সময় আপনার থাকার কথা এখন টেবিলে, কিন্তু আপনি এখন আছেন চায়ের দোকানে বন্ধুদের আড্ডায়। আপনার থাকার কথা সন্ধ্যা 7টা থেকে 10টায় টেবিলে, কিন্তু এখন আপনি ক্রিকেট খেলা দেখতেছেন অথবা এখন আপনি বন্ধুদের সাথে আছেন, তাহলে আপনি বুঝে ফেলবেন যে আপনি রুটিন ভাঙছেন। কিন্তু যার রুটিন নাই সে তো আর এইটা বুঝবে না, সে ভাববে যা পরে পড়ে নিব, এই 2 ঘন্টা খেলা দেখি, পরে গিয়ে আরেকটা পরে নিব। এই জিনিসগুলো বোঝার জন্যই যে আপনি রুটিন ভাঙতেছেন, সেই জন্য আপনার রুটিন থাকা দরকার। রেলওয়েতে আমাদের এরকম সবাই দেখছেন যে গিয়ে মানুষ জিজ্ঞেস করে 11টার ট্রেন কয়টায় আসবে ভাই, তো বলে এই বসেন 1টার মধ্যেই চলে আসবে। আমি নিজে একবার লালমনি এক্সপ্রেসে গেছিলাম, যে 11টার ট্রেন কয়টায় আসবে, তো বলছে ভাই বসেন 1টার মধ্যে চলে আসবে, রাত 11টার ট্রেন। সো এই যে ওনাকে আমরা জিজ্ঞেস করি যদি যে ভাই আপনি এই শিডিউল কেন বানাইছেন, 11টার ট্রেন 1টায় আসবে, তাহলে শিডিউল কেন? তো বলছে যে আপনি তো অন্তত এই জিনিসটা জানেন যে এটা 11টার ট্রেন, মানে আপনাকে 11টার আগে এখানে আসতে হবে, ট্রেন 1টায় আসুক, বাট আপনি জানেন আপনাকে 11টা আসতে হবে। যদি এটা আপনি না জানতেন তাহলে আপনি কয়টা আসতেন?
8টায় নাকি 9টায় নাকি 1টায়, আপনি জানেনই না কটা ট্রেন। দ্যাটস ওয়াই আপনাকে, আপনি যে শিডিউল ভাঙছেন এটা জানতে হলেও একটা শিডিউল থাকতে হবে। আপনি যদি জানেন প্রতিদিন আপনি 10 ঘন্টা পড়বেন, এই টার্গেট নিয়ে আপনি আগাচ্ছেন, এইখানে আছে 3 ঘন্টা, এইখানে আছে 3 ঘন্টা, এইখানে আছে 3 ঘন্টা, এই সেশনে আছে 3 ঘন্টা, অর্থাৎ 4 3 12 ঘন্টা এবং ওইখানে আছে 1 ঘন্টা, এই মোট 13 ঘন্টা। 13 ঘন্টার মধ্যে দেখেন 9টা থেকে 10টা পর্যন্ত এই 1 ঘন্টা খাওয়া ঘুম নাস্তা ইত্যাদি ইত্যাদি, আর 1টা থেকে 2টা পর্যন্ত খাওয়া ঘুম ইত্যাদি, আর 2টা মানে 1টা থেকে 2টা পর্যন্ত গোসল খাওয়া এইগুলো, আর 2টা থেকে 3টা পর্যন্ত 1 ঘন্টা আবার দুপুরে ঘুমায় নিলেন। দুপুরের ঘুমটা স্বাস্থ্যের জন্য খুবই জরুরি এবং খুবই খুবই প্রয়োজনীয়। দুপুরের ঘুম যদি আপনি না দেন তাহলে আপনি রাতে ঠিকভাবে পড়তে পারবেন না। আবার রাতের ঘুম যদি ঠিকভাবে না হয় তাহলে আপনি পরের দিন ভোরে এই সেশনটাও ধরতে পারবেন না। যেহেতু আপনাদের সেশন যদি একবার না ভাঙে, রুটিন মতো চলতে থাকে, একবার শুরু হয়ে গেলে দেখবেন এই রুটিনে আপনি চলছেন, এবং এই রুটিন ব্রেক হওয়ার একটাই মাত্র উপায়, সেটা হলো যদি আপনি বহু হাতছানি আসবে সেই হাতছানিতে সাড়া দেন। আপনি একা বসে আছেন বাসায়, হতাশ, মন খারাপ, কোনো দিকে যেতে পারছেন না, এরকম সময় আপনাকে বহু মানুষ এসে ডাকবে, এরকম কোনো দিন ঘটে নাই। তখন আপনি মনমরা হয়ে বসেই ছিলেন। কিন্তু যখন আপনি কেবল টেবিলটা গুছায় বসছেন, এখন পড়বেন, এখন ধুমায় পড়া দিবেন, ফাটায় পড়া দিবেন, এই প্ল্যান করছেন, সেই প্ল্যান করছেন, এই সপ্তাহে এই বই শেষ করে ফেলবেন, ওই সময় দেখবেন একজন আপনাকে এসে বলবে যে বন্ধু চলো অমুক কাজ করে আসি, বন্ধু চলো আমি একটু ডাক্তার দেখে আসি, চলো একটু মার্কেটে ঘুরে আসি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হলে রুটিন ভাঙা যাবে না। দুনিয়া উল্টায় যাক, রুটিন ভাঙবেন না। শুধুমাত্র কেউ না মরলে, আপন আত্মীয় কারো হাত পা না ভাঙলে, কাউকে নিয়ে ডাক্তারের কাছে না যাইতে হলে, একেবারে এমার্জেন্সি রোগী, এছাড়া আপনি উঠবেন না। কারো বিয়ে, কারো মুসলমানি, এখন তো দেখা যায় মুসলমানি এটাও একটা বিশাল বড় উৎসব, এটার জন্য পুরো পৃথিবীর সবাইকে একত্র করা লাগে। এই জিনিসগুলো এই জিনিসগুলো ক্লাস করতে বসলে এইভাবে নক দেয়। হ্যাঁ, এই জিনিসগুলোই সবচেয়ে বিপজ্জনক, যে আপনি এই 10 থেকে 14 ঘন্টা পড়ার যে রুটিনটা বানাবেন, এই রুটিনটা কারোর জন্য ভাঙবেন না। কারণ রুটিনটা একবার ভাঙলে এই রুটিনে আবার ফিরে আসতে কম করে হলেও 6 থেকে 7 দিন সময় লেগে যায়। আবার রুটিনে ব্যাক করতে। একটা রুটিন স্মুথলি রান করাইতে হলে আপনাকে কম করে হলেও 7 থেকে 10 দিন ওই রুটিনটা এক্সারসাইজ করতে হবে। অর্থাৎ প্রতিদিন চেষ্টা করবেন, তারপর দেখবেন হচ্ছে না, কোনোদিন 10 ঘন্টা হচ্ছে না, করতে করতে একটা সময় গিয়ে দেখবেন যে আপনার এই রুটিনটা স্মুথলি চলছে। এবং স্মুথলি চলা শুরু হলে 5 দিন পর, 10 দিন পর হঠাৎ যদি আবার একদিন ওইখান থেকে বের হয়ে আপনি কারো বাড়ি বিয়ে খেতে যান, আবার ফিরে এসে এটার সাথে আপনি মানে খাপ খাইয়ে নিতে পারবেন না। তখন আবারও দেখা যাবে আপনাকে 4-5 দিন লাগবে এই রুটিনে ঢুকতে। আপনাদের যেহেতু পরীক্ষা এখন হলো জুলাই মাস, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, টানা 6 মাস এর মধ্যে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই, বিশেষ পরীক্ষা। তারপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে আপনারা 8 মাস সময় পাবেন। যদি ফেব্রুয়ারিতে হয় তাহলেও 7 মাস সময়। তো এত বড় একটা লম্বা সময় যদি প্রপারলি আপনি কাজে লাগাতে না পারেন তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। আপনার যেই জিনিসটা করতে হবে সেটা হলো এই রুটিন কারোর জন্য আপনি ভাঙবেন না। এবং এই রুটিনটা আমি এইটা লিখেছি যারা একেবারে পূর্ণাঙ্গ বেকার আছে, যাদের কোনো কাজকর্ম নাই, তাদের জন্য। এরপর আসেন যারা চাকরিজীবী, তাদের জন্য কোন কোন সেশনটা তারা পাবেন। এরপরে বলছি যারা আপুরা আছেন ওনাদের জন্য কোন কোন সেশনটা পাবেন। চাকরিজীবীদের জন্য সকাল 6টা থেকে যে 9টার সেশনটা, এই সেশনটা তারা পারবে না। চাকরিজীবীদের জন্য সকাল 6টা থেকে অনলি 8টা পর্যন্ত সর্বোচ্চ পড়ার সুযোগ আছে। বিশেষ করে যারা প্রাইমারি স্কুল বা এরকম অন্য কোনো স্কুলে চাকরি করেন তাদের জন্য আমি লাল কালিতে লিখছি, তাদের রুটিনটা এরকম হতে পারে। সকালের সেশনটা চাকরিজীবীদের জন্য 6টা থেকে 8টা পর্যন্ত হাইয়েস্ট, এর থেকে বেশি সময় তারা পায় না। এরপরে সকালের এই সেশনটাও পাবে না, এই সেশনটাও পাবে না, এই যে সেশনটা এটাও পাবে না। বিকেলের সেশনটা এইখানে শুধুমাত্র 1 ঘন্টা পড়ার সুযোগ আছে, 5টা থেকে 6টা, তাও যারা অন্য কোনো ছোটখাটো সরকারি চাকরি করে। বড় চাকরি যারা করে না তারা তো বেসরকারি চাকরি যারা করে তারাও এই সেশনটা ইউজুয়ালি পায় না, তারাও মিস করে।
এরপরে যেই সেশনটা আছে এই সেশনটা আপনাকে অবশ্যই ধরতে হবে এবং এইখানে এক শ্বাসে 7টা থেকে 10টা পর্যন্ত 3 ঘন্টা আপনাকে পড়তে হবে। 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা, 7টা থেকে 10টা পর্যন্ত এইখানে আছে 3 ঘন্টা, এই 5 ঘন্টা এবং মাঝখানে আবার খাওয়া দাওয়ার বিরতি দিয়ে আপনাকে 11টা থেকে 12টা পর্যন্ত ন্যূনতম চালাইতে হবে এবং এটা আপনার প্রয়োজনেই। তাহলে কেবলমাত্র আপনি প্রতিদিন 6 ঘন্টা পড়তে পারবেন এই চাকরির পাশাপাশি, মানে যেটাকে বলে স্মুথ পড়া। আর স্মুথ পড়ার বাইরে গিয়ে আপনার যে এই ফাঁকা সেশনগুলো আছে এই সেশনগুলোতে আপনি বইপত্র বা পিডিএফ বা আপনি ম্যানুয়াল তরিকায় যদি পড়েন বা ম্যানুয়াল সিস্টেমে যদি পড়েন, এইটাই আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যানুয়াল সিস্টেমে কি এরকম করে কাগজে কিছু পড়া লিখে নিয়ে যাবেন, বইটই নিয়ে ঘোরা এটা অড জিনিস, উইয়ার্ড জিনিস। অফিসে বইটই বের করলে মানুষজন খারাপ দেখে, আবার মোবাইলে পড়লে এটাই মোবাইলের প্রতি আসক্তি চলে আসে, দেখা যাবে আপনি পড়তে গেছেন বই, চালাচ্ছেন ফেসবুক, লাভের চেয়ে লস বেশি হবে। এই জন্য আপনার যেটা করতে হবে, এরকম 3টা 4টা কাগজ বা 5টা কাগজ রাতে পড়ার সেশনে 11টা 12টায় এই সময় লিখে রেডি রাখতে হবে, যেটা আপনি সারাদিন পড়বেন, ব্যাগে নিয়ে ঘুরবেন। 2-3টা কপি এরকম রাখবেন, ওই জিনিসগুলো বের করে করে একটু পড়বেন অফিসে বসে। ওকে। আর এইবার আসি আপুদের ক্ষেত্রে, যারা বিবাহিত আছে ওনাদের ক্ষেত্রে সেশন যেটা হয়, ঘুম থেকে উঠে কারো ক্ষেত্রে, আপুদের ক্ষেত্রে আপনারা যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা জিনিস বলবো, আপুদের ক্ষেত্রে 2 ধরনের রুটিন হয়। আবার আপুদের ক্ষেত্রে 2 ধরনের রুটিন বলতে, একটা হয় ধনী আপুদের রুটিন আর একটা হয় গরিব আপুদের রুটিন। ধনী কারা? যাদের বাসায় 2-3 জন কাজের বুয়া আছে, যাদের বাসায় আত্মীয় স্বজন কাজ করে দেওয়ার জন্য অল টাইম ঘোরে। আর যারা গরিব বলবো না, যাদের একটু চাপ বেশি, যারা চাপে আছে তাদের ক্ষেত্রে। গরিব বলবো না, গরিব তো তারা না, গরিব নিজের কাজ নিজে করলে কেউ কি গরিব হয়? হয় না। তো 2 ক্ষেত্রে দেখেন, 2 ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে যেটা আছে, প্রথম ক্ষেত্রে হলো যারা একটু ধনী, যাদের সাহায্য করার লোকজনের অভাব নাই, উনি সকাল 6টায় ওঠার অভ্যাস নাই, কিন্তু এটা প্রথমত ওনাকে বানাইতে হবে। সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ওনাকে পড়তে হবে। 9টার পরে যেহেতু উনি ঘরের কর্ত্রী, ওনাকে অবশ্যই একটু ঘোরাফেরা করতে হয়, সময় দিতে হয় রান্নার প্রস্তুতির জন্য। সেই ক্ষেত্রে উনি 9টা থেকে 10টা পর্যন্ত এই সেশনটা দিতে পারবে না টেবিলে। এই সেশনটা ওনাকে অবশ্যই রান্নাঘরে দিয়ে আসতে হবে, তাতে সে কাজ করার 10 জন লোক থাকলেও তারপরে একটু ঘুরি দিতে হয়। তো 10টার পরে সে এসে আবারও 10টা থেকে 1টা পর্যন্ত এই সেশনটা না দিতে পারলে অ্যাটলিস্ট 10টা থেকে 12টা পর্যন্ত এই অংশটা তারা দিতে পারে। এরপরে যেই অংশটা আছে 12টার পরে 1টা 2টা 3টা এই পর্যন্ত আপুরা ইউজুয়ালি সময় পায় না, কারণ তাদের তখন নিজেদের খাওয়া দাওয়া, অন্যদেরকে খাওয়ানো, বাচ্চাদেরকে ঠিক রাখা, এইসব মিলায় অনেক কাজে থাকতে হয়। ওনারা সময়টা পায় অ্যাকচুয়ালি আবারও 3টা থেকে, কিন্তু 3টা থেকে ওনাদের একটু রেস্টেরও ব্যাপার থাকে। মোটামুটি 4টা থেকে 6টা পর্যন্ত আর একটা সেশন ওনারা নিতে পারে। আবারও ওনারা 6টার পরে 7টা পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যার আগে এবং সন্ধ্যার পর পরে মাঝখানের সময়টা ওনারা খুবই বিজি থাকে, এই টাইমটাও ওনারা কাজে লাগাতে পারেন। ওনারা কাজে লাগাতে পারে আবারও সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত সময়, একটানা 10টা পর্যন্ত তারা সময় পায় না, কারণ 9টার পরেই মানুষজনের খাওয়া দাওয়ার সময়, বাচ্চা কাচ্চাদেরকে একটু ম্যানেজ করার সময়, এই সময়গুলো চলে যায়। এবং এই সময়ের পরে তারা আবারও রাত 10টা 11টা এই সেশনটা কেউই পায় না। অ্যাকচুয়ালি তারা 11টার পর থেকে ফ্রি হয়, কেউ কেউ এর পরেও, মানে কেউ কেউ এর আগেও ফ্রি হয়। এই যে আমরা যেই সেকশনে আসি, এই সেকশনে যারা অর্থাৎ একটু বড়লোক আইটেম আছে, তাদের ক্ষেত্রে 10টা থেকে 12টা পর্যন্ত পড়ার একটা সুযোগ থাকে। তো এই ক্ষেত্রে হিসেব করলে 3 ঘন্টা, 2 ঘন্টা 5 ঘন্টা, এবং এইখানে 2 ঘন্টা 7 ঘন্টা, এইখানে 2 ঘন্টা 9 ঘন্টা, এবং ওইখানে 2 ঘন্টা 11 ঘন্টা ইজিলি পড়তে পারেন, যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে। আমি এইখানে ধনী বলতে জাস্ট যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে তাদেরকে বুঝাইছি। এই হেল্পিং হ্যান্ড মানে যাদের বাসায় আব্বা আম্মা সবাইকে নিয়ে একত্রে থাকেন, যাদের বাসায় ছোট বোন ভাই আছে, অথবা যাদের বাসায় কাজের লোক আছে, তারা সবাই ধনী। ধনী মানে কিন্তু আমি টাকা পয়সাকে বুঝাই নাই। নেক্সট আসেন যারা চাপে আছেন, যাদের কোনো হেল্পিং হ্যান্ডও নাই, যাদের কোনো আত্মীয় স্বজনও নাই, মা বাবাও নাই, কাজের লোকও নাই, আবার বাচ্চা কাচ্চাও দুই কোলে নিয়ে ঘোরেন, এই ধরনের লোকজনের ক্ষেত্রে চাপ খুবই বেশি। ওনাদের ক্ষেত্রে মোটামুটি বলা যায় সকাল 6টায় উঠি রান্না বান্না শুরু করতে হয়, সো ওনারা কাজ এই টাইমটা কোনোভাবেই পারেন না।
রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একেবারে সবাইকে স্কুলে পাঠিয়ে দিয়ে সবাইকে অফিসে পাঠিয়ে দিয়ে তারপরে যদি আপনি বসেন, তাহলে মোটামুটি এই ধরনের লোকজন 9টা থেকে 11টা পর্যন্ত বা 12টা পর্যন্ত পড়ার সুযোগ খুবই কম। কারণ হলো আবার রান্নাও ওনাদেরকে নিজেদেরকেই করতে হয়। এরপরে 11টার পরে 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত ওনার মোটামুটি ব্যস্ত সময় পার করতে হয়। 3টা থেকে আবারও 6টা পর্যন্ত এই সময়টা সে চাইলে টেবিলে থাকতে পারেন। আর 6টার পর থেকে আবারও দেখা যায় সন্ধ্যার পরে সাংসারিক কিছু কার্যক্রম থাকে, এই সেশনটা তারা মিস করে ফেলে। 7টার পরে তারা মোটামুটি গুছিয়ে যদি টেবিলে আসে 7টা থেকে 9টা পর্যন্ত, এইটা সবার জন্য কমন। 7টা থেকে 9টা পর্যন্ত, এরপরে আবার 9টার পরে দেখা যায় যে রান্না বান্না একটু খাবার গরম করতে হয়, সবাইকে খাবার দিতে হয়, বাচ্চাদেরকে দেখতে হয়, বয়স্কদের সাথে কথা বলতে হয়। এই সব কিছু মিলে ওভারঅল যেটা থাকে তার হাতে 10টার আগে আর সময় থাকে না। মোটামুটি 2 সেশনের যারা আছে সবাই 10টার দিকে ফ্রি হন। 10টা থেকে 12টা পর্যন্ত এটা একেবারে মোক্ষম একটা সময় পড়ার জন্য। এই সময়ে 2 ঘন্টা পড়া, অন্য সময়ে 3-4 ঘন্টা পড়ার সমান। এই সময়টাতে ফোকাস দিয়ে আপনারা পড়তে পারেন। এইভাবে মোটামুটি যদি ওনারা পড়েন তাহলে ওনাদের 9 থেকে 11 2 ঘন্টা, 3 থেকে 6 3 ঘন্টা, 5 ঘন্টা, এবং এইখানে আছে 2 ঘন্টা 7 ঘন্টা, এইখানে আছে 2 ঘন্টা 9 ঘন্টা। ওভারঅল 9 ঘন্টা না পারলেও প্রতিদিন চেষ্টা করবেন যে আপনি অন্তত 6 ঘন্টা বা 5 ঘন্টা এটা ফেলতেই। আদারওয়াইজ যদি রুটিনই না থাকে, আপনি 2 ঘন্টা পড়লেই মনে হবে আলহামদুলিল্লাহ আজকে অনেক পড়ছি, আর লাগবে না। আর যদি আপনার রুটিন থাকে তাহলে আপনি প্রতিদিন 2 ঘন্টা পড়লেও মনে হবে যে এখনো অনেক কিছু বাকি। বেকারদের রুটিন দিন। বেকারদের রুটিন আমরা উপরে অলরেডি আগেই দিয়ে ফেলছি। এই যে বেকাররা এইভাবে পড়তে পারে 6টা থেকে 9টা, এরপরে 10টা থেকে 1টা পর্যন্ত, আবার ঘুমটুম দিয়ে 3টা থেকে 6টা পর্যন্ত, 7টা থেকে 10টা পর্যন্ত, এবং ফাইনালি 11টা থেকে 12টা পর্যন্ত। এইভাবে যারা বেকার আছেন তারা এই রুটিনটা সাজাইতে পারেন। তো বেকার, চাকরিজীবী এবং আপুদের মধ্যে যারা ঘর সংসার আছে, বিবাহিত, তাদের জন্য আমরা মোটামুটি একটা আইডিয়া দিলাম। এইভাবে আপনার রুটিনটা এই কয়েকদিন সাজিয়ে নিতে পারেন, এবং আপনাদের হাতে সময় আছে 47তম বিসিএস প্রিলিমিনারি যারা পরীক্ষা দিবেন, কম করে হলেও এখন থেকে 7 থেকে 8 মাস। এবং এই 8 মাস মানে যথেষ্ট সময় আমি মনে করি। 10টা সাবজেক্টে আপনি 8 মাস সময় পাওয়া মানে প্রত্যেকটা সাবজেক্টে কম করে 20 থেকে 25 দিন সময় পাচ্ছেন। প্রতিদিন 20 থেকে 25 দিন সময় পাচ্ছেন একটা সাবজেক্ট। বাংলা যদি 25 দিন পড়েন, বাংলার কিছু বাকি থাকে? 10 দিন পড়বেন বা 15 দিন খালি বাংলা 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 পড়বেন, তারপরে আর কতটুকু সময় বাকি? বাট এই রুটিনটা প্রতিফলন করাটা আমাদের জন্য অনেক টাফ। এইটা খুবই ফোকাস দিবেন। আর যারা 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন, এই রুটিনটা ধরে রাখতে হলে যে প্রাতিষ্ঠানিক হেল্পটা বা গাইডলাইনটা, এইটা আমাদের এইখান থেকে আপনারা নিতে পারেন। আমাদের 47তম বিসিএস এর যে স্পেশাল কেয়ার লাইফ ব্যাচ, এই ব্যাচটার 5 নাম্বার ব্যাচে ভর্তি চলছে। আপনার এই রুটিন ওয়াইজ পড়া, সিলেবাস ভাঙা, প্রতিদিন পরীক্ষা দেয়া, এবং আপনাকে বইপত্রের সাথে আটকে রাখার জন্য বিদ্যাবাড়ি প্ল্যান করেছে একটা সুন্দর সিস্টেম, যেখানে আছে প্রতিদিন পড়া দেয়া, পড়া নেয়া, আপনার পরীক্ষার আয়োজন করা, এবং আপনাকে অ্যাসাইনমেন্টের মাধ্যমে সিলেবাসটা শেষ করতে সাহায্য করা। পাশাপাশি অভিজ্ঞ শিক্ষকগণ আপনার যেই অংশগুলোতে সমস্যা রয়েছে ওই অংশগুলোতে আপনাদেরকে সাহায্য করবেন, যাতে আপনারা প্রস্তুতিটা সম্পন্ন করতে পারেন ওই সাবজেক্টগুলোতে। এই সব বিষয় মিলিয়ে ওভারঅল একটা ভালো প্রিপারেশন যদি আপনি নিতে চান, তাহলে আপনি একটা গাইডলাইন অবশ্যই ফলো করতে পারেন। এবং যারা 48তম বিসিএস পরীক্ষা দিতে চাচ্ছেন, 48তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা যারা দিবেন, এখন থেকে অন্তত 1.5 থেকে 2 বছর সময় তাদের হাতে আছে। আর এই 1.5 থেকে 2 বছর সময়টা যদি আপনারা গুছিয়ে প্রিপারেশন নিতে পারেন, প্রথম বিসিএস এ পছন্দের ক্যাডার হওয়া একেবারেই ইজি একটা কাজ, এবং চাপও খুব কম থাকবে। এই জন্য আপনারা মোটামুটি গুছিয়ে প্রিপারেশন নিতে চাইলে আমাদের 48তম বিসিএস এক্সট্রা কেয়ার লাইভ ব্যাচ 3 এই ব্যাচটাতে ভর্তি হতে পারেন। এবং এই ব্যাচটাতেও 2টা ব্যাচ অলরেডি ক্লাস করছে। এবং এই সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদের যে দৈনন্দিন ফোন নাম্বারগুলো আমরা দিয়ে থাকি, যে কোনো তথ্যের জন্য 018960600800, এখান থেকে শুরু করে 815 800 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টা পোস্টের যে কোনো 15টা ফোন নাম্বারের যে কোনো একটা ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন। কোটার ব্যাপারে আমি একটা কথাই শুধু বলি, কোটা ব্যবস্থা থাকবে না ইনশাল্লাহ। এই বাংলাদেশে কোটা ব্যবস্থা আশা করি থাকবে না, কারণ এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী, এই ব্যাপারে বাংলাদেশ সরকার, তারা যথেষ্ট আগ্রহী, এবং তারা এই ব্যাপারে এই যে আন্দোলনটা চলছে
তারা অবশ্যই এটা দেখে একটা সুষ্ঠু পদক্ষেপ নেবে, যাতে এই ব্যাপারে সবার জন্য, গণমানুষের জন্য উপকার হয়। সো এইটা নিয়ে কেউ হতাশ হবেন না, পড়াশোনা চালিয়ে যেতে থাকেন, অবশ্যই ভালো কিছু হবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। কেমন লাগলো আজকের সেশন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে আবারও, সেই পর্যন্ত শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।